হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো কয়েকটা আপডেট নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ট্রেলারেরও রিভিউ করব। তো প্রথমে ট্রেলারটা নিয়ে কথা বলছি। দেখো, যখনই কোনো অন্যরকম কাজ আসে বা কোনো নতুন পরিচালকের কাজ বা নতুন নতুন মুখ রয়েছে, আমি সেই ট্রেলার নিয়ে তখনই কথা বলি যখন সেটা দেখে সত্যি কথা বলতে গেলে ভালো লাগে। তো আমি ট্রেলারের রিভিউ তোমরা শোনার আগে আমি বলবো অবশ্যই ট্রেলারটিকে দেখো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি ট্রেলারটা। সিনেমার নাম হচ্ছে তাহাদের কথা। 10 তারিখে রিলিজ করছে। এবার এটার যখন পোস্টার এসছে বা যখন কাস্টিং শুনেছি, সত্যি কথা বলতে গেলে বাদ বাকি সিনেমার মধ্যে আমার এটা দেখার এক্সাইটমেন্ট ছিল না, কিন্তু ট্রেলারটা দেখে আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো। এখানে কাস্টিংটা দুর্দান্ত রয়েছে, ভালো ভালো কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা ভালো লেগেছে কি সিনেমার কনসেপ্ট। আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রি তোমরা দেখো, সহজ রুটেড গল্প বলছে, বক্স অফিসে ওয়ার্ক করছে। সেখানে কিন্তু কে অভিনয় করেছে, কে কত বড় নাম, আমরা ওইসব দেখছি না। সিনেমাগুলো আসছে ওখানে মানে মার্কেটারি বিজনেস করে বেরিয়ে যাচ্ছে। তো এই যে সিনেমাটার ক্ষেত্রে স্টোরিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো একদল ছেলে রয়েছে যারা কিছু আর কি অনামী রাইটার রয়েছে, যাদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি করার চেষ্টা করছে এবং সেটা করতে করতে তাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারছে এবং তাদের লেখা গল্প কোথাও গিয়ে বাস্তব জীবনে কিভাবে রিফ্লেক্ট করছে এবং আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে গল্পটা এগোচ্ছে, এই সব কিছু রয়েছে। মানে অনেকগুলো রাইটারের গল্প রয়েছে, সেই রাইটারদের কিছু নিজস্ব গল্প রয়েছে এবং সেগুলো বর্তমান টাইমে দাঁড়িয়ে কোথাও গিয়ে মিলে যাচ্ছে এবং সেই রাইটারদের সাথেও কিছু না কিছু ঘটছে। কেউ সুইসাইড করছে বা কেউ মারা যাচ্ছে, এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে। তো ট্রেলারটা যেটা মেন যেটা আমার লেগেছে কি, তারা কিন্তু স্টোরি একটুখানিও কিন্তু স্পয়েল করেনি। গল্পটা কি নিয়ে, কি বেসিসে, কি হয়েছে, কিছুই কিন্তু তারা বুঝতে দেয়নি। তো ট্রেলারটার যে কাটিংটা খুব সুন্দর হয়েছে, ডায়লগ রয়েছে কিছু কিছু ভালো, একটা শ্রেয়া ঘোষালের গান রয়েছে, সেটা আমার খুব ভালো লাগলো। আমি যেটুকু গানটা শুনলাম খুবই ভালো লাগলো এবং প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ভালো লাগছে, টপ নচ পারফরমেন্স। এবং বিরোহী যারা দেখেছে তারা জানে ওখানে কিছু ভালো ভালো অভিনেতা অভিনেত্রী ছিল, শ্রাবন্তী, তারপর দীপক হালদার, তারাও দেখছি এখানে রয়েছে। এবং ভালো লাগলো যে নামি দামি মুখদেরকে না নিয়ে যারা সত্যি অভিনয়টাকে ভালোবাসে, যারা মানে ইন্ডাস্ট্রি স্বপ্ন দেখেছে কিছু ভালো অভিনয় করে দেখাবে কিন্তু সুযোগ পায়নি, তাদেরকে কাজ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু নিজেদের কাজ খুব ভালো করেছে। দীপকদা তো বরাবরই একজন ভালো অভিনেতা, যারা বিরোহী দেখেছে তারা জানে। তো তারা প্রত্যেকে কাজ খুব ভালো করে, তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিরও যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে তারাও রয়েছে। তো আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। 10 তারিখে সিনেমাটা রিলিজ করছে। ট্রেলারটা দেখে কিন্তু সিনেমাটা দেখার জন্য এক্সাইটমেন্ট কাজ করছে এবং বর্তমান টাইমে যে চীনা শখের নানা রকম গল্প, সেখান থেকে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু আলাদা কিছু তারা করার চেষ্টা করেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আমি ট্রেলারটার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ট্রেলারটিকে অবশ্যই কিন্তু দেখো। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেশ কয়েকটা আপডেট নিয়ে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভুলভুলিয়া 3 নিয়ে। তো ভুলভুলিয়া 3 এর কলকাতা শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কার্তিক আরিয়ান রিসেন্টলি ফিরে গেছে। তো যেটা বড় আপডেট হচ্ছে, এই সিনেমাতে আমরা মঞ্জুলিকা হিসেবে বিদ্যা বালানকে পেতে চলেছি। মাধুরী দীক্ষিত রয়েছে। কিন্তু বড় ব্যাপার যেটা হচ্ছে, এই সিনেমায় একটা জায়গাতে আমি যে তোমার গানটা বাজবে এবং সেখানে আমরা বিদ্যা বালানকে মঞ্জুলিকা হিসেবে এবং মাধুরী দীক্ষিতকে দুজনকে পারফরমেন্স করতে দেখতে পাবো এক গানে। তো এটা একটা বিরাট বড় ব্যাপার। এমনিতেই সিনেমাটার হাইপ মারাত্মক, সেখানে যদি এমন কিছু করা হয় এর থেকে ভয়ঙ্কর ব্যাপার আর কিছু হতে পারে না। দুর্দান্ত একটা ব্যাপার, মানে বিরাট ব্যাপার। তো যদি এটা হয়, আই থিঙ্ক বিরাট ব্যাপার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু জানিও এবং এই গানটা কখন আসবে জাস্ট দেখার জন্য আলাদা লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে। মানে নস্টালজিয়া প্লাস সিনেমার হাইপ দুটোই রয়েছে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের আপকামিং কাজ সিকান্দার নিয়ে। এটা সংক্রান্ত নতুন আপডেট উঠে এসছে যে এই সিনেমার মিউজিক ডাইরেক্টর কে হতে চলেছে। এই সিনেমার মিউজিক ডাইরেক্টর হিসেবে আমরা পেতে চলেছি আমাদের ওয়ান অফ দ্য মানে ফেভারিট মিউজিক ডাইরেক্টর প্রীতম দাকে। প্রীতম দা এই সিনেমায় মিউজিক দিচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মিউজিক কেমন হয়। আশা করবো মানে এই সিনেমাটার মাধ্যমে সালমান খানের একটা কামব্যাক হবে নেক্সট ঈদে এবং আশা করবো প্রীতম, যে আর কি সবসময় মানে চার্টবাস্টার দেওয়ার জন্য বিখ্যাত, আশা করবো প্রীতমের একটা দুর্দান্ত মিউজিক আমরা পেতে চলেছি এবং দেখা যাক এখানে অরিজিৎ সিং এর গান থাকে কিনা। টাইগার 3 তো ছিল এবং প্রীতমের মিউজিক মানে অরিজিৎ সিং এর গান থাকে, তো আশা করবো সিকান্দারেও থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন। এই কাজটা নিয়ে কিন্তু ক্রমশ এক্সাইটমেন্ট বাড়ছে, কারণটা হচ্ছে পরিচালক এয়ার মার্কাতোস। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খান এবং সুহানা খানের আপকামিং কাজ, যেটা আসতে হচ্ছে দা কিং নিয়ে। তো সেটা সম্বন্ধিত একটা আপডেট সামনে এসছে। এই সিনেমাটার বাজেট কিন্তু 200 কোটি হতে চলেছে এবং এটাকে অনেকে যারা নেটিজেন্স রয়েছে তারা কিন্তু ব্যাপারটাকে ভালো চোখে দেখছে না। তার কারণ হচ্ছে প্রথম কথা, যে শাহরুখ খানের একটা রেপুটেশন এখন কোথাও গিয়ে তৈরি হয়েছে। মানে এত বছর পর কামব্যাক, এরকম লেভেলের মানে ব্লকবাস্টারের পর ব্লকবাস্টার উপহার দিয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে মানে নিজের প্রোডাকশন থেকে মেয়েকে লঞ্চ করছে, সেই হিসেবে ঠিক ছিল, কিন্তু নিজের মেয়ের এই কাজের পেছনে 200 কোটি টাকা ইনভেস্ট করাটা, এটা কিন্তু কোথাও কেউ বাড়াবাড়ি বলে মনে করছে। কারণ দেখো, সুহানা খান অবশ্যই এটা বলা যেতে পারে যে খুব ভালো অভিনেত্রী নয়। তার যে লাস্ট কাজ এসেছিল আর্চিস বলে, সেখানে তার অভিনয় সব থেকে খারাপ ছিল। বাদ বাকিটা তাও একটা পদের অভিনয় করেছিল, কিন্তু সুহানা খানের অভিনয় খুব খারাপ ছিল। তো এবার যদি মানে এসআরকে এইভাবে মেয়ের জন্য এত কিছু করে, সেটা একটা বাবা হিসেবে তার দায়িত্ব তো রয়েছে। কিন্তু যদি কন্টেন্ট না ভালো হয়, কারণ দেখো এসআরকে কিন্তু এটা ফুল ফ্লেজ মুভি নয়, এসআরকে একটা ক্যামিও থাকবে। মেনলি হচ্ছে সুহানা খানের ওপর সিনেমাটা হচ্ছে মানে নির্মাণ করা হচ্ছে। তো যদি সিনেমাটা চলে যায় তো খুবই ভালো, এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু যদি না চলে, প্রথম কথা মেয়ের পেছনে এত টাকা ঢালা নিয়ে একটা নেতিবাচক ব্যাপার শুরু হয়ে যাবে। আর সেকেন্ড কথা হচ্ছে শাহরুখ খানের ব্যাক টু ব্যাক এই যে একটা ফেস চলছে, সেখান থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু একটা
বলা যেতে পারে একটা কিন্তু গ্যাপ চলে আসবে পাঠান টু অন্ততপক্ষে আসার আগে। তো এটা আমার কোথাও গিয়ে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে, কারণ একটা ভুল আবার কেরিয়ারে গন্ডগোল না করে দেয়। যে সুহানা খান এরকম অভিনয় করছে, সেখানে দাঁড়িয়ে তার পেছনে এত টাকা ইনভেস্ট করা, তো টাকা কতটা উঠবে সেটা একটা দেখার ব্যাপার থাকে। শুধুমাত্র এসআরকে আছে বলেই একটা হিউজ কালেকশন হবে এটা ভেবে নেওয়া কিন্তু ভুল, কারণ এসআরকে এখানে মেন পার্ট নয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা খুবই দুঃখজনক ব্যাপার, সেটা হচ্ছে মানে দুঃখজনক শুধু না, তার সঙ্গে সঙ্গে টর্চারও একটা ব্যাপার রয়েছে, টর্চারও হতে পারে। রেস্ট্রি থেকে আমাদের প্রত্যেকের বমি পেয়েছিল, মাথা 3 দিন মানে আমরা তুলে উঠু মানে মাথা উঁচু করে বসতে পারিনি। এবং আমাদের একটাই দাবি ছিল যে এরপর আর রেস হওয়ার দরকার নেই, যদি হতে হয় তাহলে সেখানে যেন অবশ্যই সৈফ আলী খান থাকে। এটা আমাদের প্রত্যেকের দাবি ছিল। এবং রেস 1-2 দুর্দান্ত বিজনেস করেছিল, রেস 3 আনা হয়েছিল যাতে তার থেকে ভয়ঙ্কর কিছু বিজনেস করে, কিন্তু সেটা আদতে হয়নি। সালমান খান ছিল বলে সিনেমা খারাপ হতেও চলে গেছে, অন্য কেউ থাকলে ওই স্ক্রিপ্ট নিয়ে কিছুই করা যেত না, সেটা হচ্ছে ব্যাপার। এবার রেস 4 নির্মাণ হতে চলেছে। বলিউড হাঙ্গামা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে একটা আপডেট উঠে আসছে যে রেস 4 এর স্ক্রিপ্ট লক হয়েছে। এবং যেটা খুশির যেটা ব্যাপার, আগে খুশির খবরটা বলি, সেটা হচ্ছে এটাই যে রেমো ডিসুজাকে এই সিনেমাটা ডাইরেক্ট করতে দেওয়া হচ্ছে না। যারা ওজি ডাইরেক্টর রেসের, আব্বাস মাস্তানি সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছে। কিন্তু যেটা অবাক করা ব্যাপার হচ্ছে আব্বাস মাস্তান ফিরছে, কিন্তু তাদের প্রথম পছন্দ কিন্তু সাইফ আলী খান নয়, মানে তারা রেসে সাইফ আলী খানকে ফেরাচ্ছে না, তাদের আবার প্রথম পছন্দ সালমান খানই। এবার পর তুমি কি বলবে? কারণ সালমান খান করাতে কি পরিমাণ রেপুটেশন সালমান খানের নিজের খারাপ হয়েছে, এবার রেস ফ্র্যাঞ্চাইজির কি লেভেলে খারাপ হয়েছে সেটা আমরা সবাই জানি। সেখান থেকে আব্বাস মাস্তানের মতো বুদ্ধিমান পরিচালকও যদি এরকম একটা সিদ্ধান্ত নেয় যে সাইফ আলী খানকে সরিয়ে সালমান খানকে আনা, দেখো সাইফ আলী খানের আমি মানছি কেরিয়ার কিছু খুব ভালো জায়গাতে রয়েছে তা নয়, তার নামে যে সিনেমা হিট হয় তা নয়, কিন্তু সাইফ আলী খান যখনই যখনই রেস করেছে সেটা কিন্তু একটা ডিসেন্ট বক্স অফিস কিন্তু এনেছে। রেস 1 সুপারহিট ছিল, রেস 2ও সুপারহিট ছিল। আর যখন রেস 2 এসেছিল সাইফ আলী খানের কেরিয়ার কিন্তু খুব কিছু ভালো অবস্থায় ছিল না, কিন্তু সাইফ আলী খানের রেস হয়ে আসাতে লোকে মানে কি বলবো নস্টালজিয়াতেই দেখতে গেছে। তো সেই নস্টালজিয়া ভ্যালুটাকে সরিয়ে দিয়ে সাইফ আলী খানকে না রাখার জন্য কি লেভেলের সমালোচনা হয়েছিল আমরা দেখেছিলাম। দেখো ভুলভুলাইয়াতে অক্ষয় কুমারকে সরিয়ে দিয়ে যে কার্তিক আরিয়ান এসেছে, সেটা কার্তিক আরিয়ান পুল আপ করে দিয়েছে নিজের পারফরমেন্স দিয়ে, কিন্তু সেটা তো সালমান খান করতে পারেনি। তো এবার যেহেতু ডাইরেক্টর আব্বাস মাস্তান, সেক্ষেত্রে একটা আশা রয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটা মানে মাথা খারাপ না হলে কেউ নেয় না। জানি না কি হবে, মানে আমি তো মন থেকে চাইছিলাম যে সালমান খান জায়গায় সৈফ আলী খানই ফিরুক, সিনেমাটা দেখার এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করতো। সালমান খান অন্য কিছু করুক কোনো প্রবলেম নেই, কিন্তু রেসে সালমান খানকে আর নেওয়া সত্যি যাচ্ছে না। এবার দেখা যাক রেমো ডিসুজের জায়গায় যে আব্বাস মাস্তান ভালো ডাইরেক্টর, এটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয়। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তো এইগুলি ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো।